একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কি শেষ পর্যন্ত একটি সরকারের রাজনৈতিক ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে ফেলতে পারে? বাংলাদেশে একটি চাকরির নীতিগত দাবি থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল। এবার ভারতে ভর্তি পরীক্ষার অনিয়ম ও শিক্ষা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ককরোচ আন্দোলন ঘিরেও উঠছে একই প্রশ্ন। ভারত কি বাংলাদেশের পথে যাচ্ছে? ভারতের বিভিন্ন ভর্তি ও চাকরির পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, ফল প্রকাশে অনিয়ম এবং পরীক্ষা বাতিলের ঘটনায় দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই ক্ষোভ বিস্ফোরিত হয় মেডিকেল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট নিয়ে। গত ৩ মে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ২০ লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর পরীক্ষার ফল বাতিল করা হলে তাদের আবার পরীক্ষায় বসতে হয়। মাসের পর মাস প্রস্তুতি, বিপুল আর্থিক ব্যয় এবং তীব্র মানসিক চাপের পর এমন সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করে। কিন্তু নিট ছিল কেবল তাৎক্ষণিক কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে সীমিত সরকারি চাকরি, উচ্চ যুব বেকারত্ব এবং তীব্র প্রতিযোগিতা। ভারতের লাখো তরুণের কাছে একটি পরীক্ষার ফল শুধু ভর্তি বা চাকরির সুযোগ নয়, এটি পুরো পরিবারের অর্থনৈতিক ভবিষ্যতের প্রশ্ন। তাই একটি পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়ার সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবস্থার উপর বিশ্বাসও নড়বড়ে হয়ে যায়। আন্দোলনের শুরু হয়েছিল একটি বিতর্কিত মন্তব্য থেকে। এক আদালত শুনানিতে বেকার তরুণদের একাংশকে ককরোচ ও পরজীবীর সঙ্গে তুলনা করার অভিযোগ ওঠে একজন বিচারপতির বিরুদ্ধে। এর প্রতিবাদে তখন যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে প্রশ্ন করেন, সব ককরোচ যদি একত্র হয় তাহলে কি হবে? এই ব্যঙ্গ থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নামটি একই সঙ্গে বিচারপতির মন্তব্যের প্রতিবাদ এবং নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির নামের ব্যঙ্গাত্মক অনুকরণ। প্রথমে মিম, ভিডিও এবং তেলাপোকার পোশাক পরে প্রতীকী কর্মসূচিতে সীমাবদ্ধ ছিল আন্দোলনটি। কিন্তু অনলাইনে নিবন্ধন শুরু হওয়ার পর দ্রুত হাজার হাজার তরুণ এতে যুক্ত হন। একটি কৌতুক তখন বাস্তব রাজনৈতিক প্রতিবাদে রূপ নেয়। জুন মাস থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান শুরু করেন সিজেপির সমর্থকেরা। শিক্ষার্থীদের পাশাপাশি চাকরি প্রার্থী, পেশাজীবী ও অভিভাবকেরাও এতে যোগ দেন। ২৮ জুন আন্দোলনের সমর্থনে অনশন শুরু করেন প্রকৌশলী, উদ্ভাবক এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের পর তাকে হাসপাতালে নেওয়া হলে আন্দোলন আরও জাতীয় মনোযোগ পায়। এরপর ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার ডাক দেয় সিজেপি। আয়োজকদের হিসাবে দিল্লির ওই কর্মসূচিতে প্রায় ২০,০০০ মানুষ অংশ নেয়। একই সঙ্গে মুম্বাই, পুনে, বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরে সংহতি কর্মসূচি পালিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে মোদী সরকারের বিরুদ্ধে এটি দিল্লির অন্যতম বড় যুব সমাবেশ। সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে ব্যারিকেড বসায় দিল্লি পুলিশ। বিক্ষোভকারীরা সামনে এগোতে চাইলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। পুলিশের হিসাবে সংঘর্ষে প্রায় ১৮০ জন আহত হন। তাদের মধ্যে ১১৮ জন নিরাপত্তা কর্মী এবং ৬০ জন আন্দোলনকারী। অন্যদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, প্রায় ১৫০ আন্দোলনকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিরাপত্তার কারণে পরদিনের আরেকটি সংসদমুখী মিছিল বাতিল করা হলেও যন্তর মন্তরের অবস্থান বন্ধ হয়নি। আর এখানেই আন্দোলনের চরিত্র বদলে যায়। প্রথমে দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের বিচার এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার। কিন্তু পুলিশি অভিযানের পর এর সঙ্গে যুক্ত হয় শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় দমনপীড়নের প্রশ্ন। একটি শিক্ষা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক জবাবদিহির আন্দোলনে পরিণত হতে শুরু করে। এই সংকটে মোদী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল শুরুতেই শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসযোগ্য রাজনৈতিক সংলাপে না বসা। সরকার তদন্ত, পুনরায় পরীক্ষা এবং জড়িত ব্যক্তিদের শাস্তির আশ্বাস দিয়েছেন, কিন্তু শিক্ষার্থীদের প্রশ্ন আরও গভীর। বারবার প্রশ্নপত্র ফাঁস হয় কেন? পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলোর দায় কি? রাজনৈতিকভাবে কেউ দায়িত্ব নেবেন কি? এবং পুরো পরীক্ষা ব্যবস্থা সংস্কারের নির্দিষ্ট সময়সীমা কোথায়? আন্দোলন কয়েক সপ্তাহ ধরে চলার পর সরকারের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি সিজেপির সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী মোদিও পরে দায়ীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সরকারকে শিক্ষার্থীদের উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। কিন্তু এই অবস্থানে দুর্বলতা হলো এতে শিক্ষার্থীদের বাস্তব ক্ষোভের চেয়ে বিরোধী দলের ভূমিকা বেশি সামনে আনা হচ্ছে। অথচ বিরোধীরা সক্রিয় হওয়ার আগেই আন্দোলন অনলাইন থেকে রাজপথে ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনকে আগের অনেক বিক্ষোভ থেকে আলাদা করেছে চারটি বিষয়। প্রথমত, এর কেন্দ্রে ধর্ম, জাতিগত পরিচয় বা আঞ্চলিক বিরোধ নেই। এর বিষয় শিক্ষা, পরীক্ষা, চাকরি ও ভবিষ্যৎ, যা প্রায় সব শ্রেণীর তরুণকে স্পর্শ করে। দ্বিতীয়ত, আন্দোলনটি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের তৈরি নয়। কংগ্রেস সহ বিরোধীরা পরে এতে সমর্থন দিয়েছে। তৃতীয়ত, এর কাঠামো বিকেন্দ্রীভূত। অনলাইন প্ল্যাটফর্ম, স্থানীয় স্বেচ্ছাসেবক ও ব্যক্তিগত উদ্যোগ আন্দোলন ছড়িয়ে দিচ্ছে। চতুর্থত, আন্দোলনের ভাষা তরুণদের ডিজিটাল সংস্কৃতি নির্ভর। ককরোচ শব্দটিকে তারা অপমান থেকে প্রতিরোধের প্রতীকে পরিণত করেছে। পুলিশি অভিযানের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। পরদিন সংসদের ভেতরে ও বাহিরে বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পুলিশি অভিযানের জবাবদিহি দাবি করে। এতে আন্দোলন জাতীয় রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। তবে এখানে একটি ঝুঁকিও রয়েছে। বিরোধী দলের সমর্থন আন্দোলনের শক্তি বাড়াতে পারে, কিন্তু আন্দোলন যদি পুরোপুরি বিজেপি বনাম কংগ্রেসের সংঘাতে পরিণত হয় তাহলে এর স্বতন্ত্র ছাত্র যুব পরিচয় দুর্বল হতে পারে। সরকারও তখন মূল দাবি এড়িয়ে একে দলীয় রাজনৈতিক কর্মসূচি হিসেবে তুলে ধরার সুযোগ পাবে। বাংলাদেশে 2024 সালে ছাত্র আন্দোলনে শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের একটি নির্দিষ্ট দাবি নিয়ে। কিন্তু পুলিশি সহিংসতা, প্রাণহানি, সরকারের অনমনীয়তা এবং জবাবদিহির অভাবে সেটি বৃহত্তর সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। শেষ পর্যন্ত 5 আগস্ট 2024 শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। ভারতেও একটি শিক্ষা সংক্রান্ত সংকট থেকে আন্দোলনের শুরু। পুলিশি অভিযানের পর সেখানে এখন রাষ্ট্রের দায়, নাগরিক অধিকার এবং সরকারের রাজনৈতিক জবাবদিহির প্রশ্ন যুক্ত হয়েছে। এই জায়গায় দুই আন্দোলনের প্রাথমিক গতিপথ কিছুটা মিল রয়েছে, অর্থাৎ একটি সীমিত নীতিগত দাবির রাষ্ট্রের প্রতিক্রিয়ার কারণে অনেক বড় রাজনৈতিক দাবিতে রূপ নিতে পারে। তবে ভারত বাংলাদেশের মতো কেন্দ্রীভূত রাষ্ট্র নয়। ভারত একটি বিশাল ফেডারেল দেশ। সেখানে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি শক্তিশালী রাজ্য সরকার, বহুদলীয় রাজনীতি এবং বিভিন্ন অঞ্চলের আলাদা রাজনৈতিক বাস্তবতা রয়েছে। শুধু দিল্লিতে বড় বিক্ষোভ হলেই পুরো ভারত অচল হয়ে পড়ে না। আন্দোলনকে জাতীয় ক্ষমতার ভারসাম্য বদলানোর পর্যায়ে যেতে হলে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও তামিলনাড়ুর মতো বড় রাজ্যগুলোতে স্থায়ীভাবে ছড়িয়ে পড়তে হবে। শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, সরকারি কর্মচারী ও পেশাজীবীদেরও যুক্ত হতে হবে। এখনও ভারতে দেশব্যাপী সাধারণ ধর্মঘট, প্রশাসনিক অচলাবস্থা, নিরাপত্তা বাহিনীর বিভক্তি কিংবা ক্ষমতাসীন দলের ভাঙনের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই এখনই বলা যাবে না ভারত বাংলাদেশের পথে চলে গেছে। সিজেপির সাফল্য নির্ভর করবে তাদের লক্ষ্য কি তার উপর। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, স্বাধীন তদন্ত, পরীক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁস বন্ধ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা গেলে আন্দোলন নীতিগতভাবে সফল হতে পারে। এর জন্য সরকার পতনের প্রয়োজন নেই। কিন্তু লক্ষ্য যদি মোদী সরকারের পতন হয় তাহলে বর্তমান শক্তি যথেষ্ট নয়। সেক্ষেত্রে আন্দোলনকে দেশব্যাপী ছড়াতে হবে, সামাজিক ভিত্তি বাড়াতে হবে, স্পষ্ট নেতৃত্ব ও অভিন্ন রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে হবে এবং দীর্ঘ সময় জনসমর্থন ধরে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্দোলনের স্বতন্ত্র পরিচয় বজায় রাখা। সামনে কি হতে পারে? ককরোচ আন্দোলনের সামনে 4টি সম্ভাব্য পরিণতি রয়েছে। 1. সরকার শিক্ষামন্ত্রীকে সরিয়ে স্বাধীন তদন্ত ও পরীক্ষা সংস্কারের রূপরেখা ঘোষণা করতে পারে। 2. কিছু প্রশাসনিক সংস্কার ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে পারে। 3. গ্রেপ্তার ও পুলিশি অভিযানের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করতে পারে। 4. আন্দোলন শিক্ষা ব্যবস্থার সীমা ছাড়িয়ে বেকারত্ব, দুর্নীতি, নাগরিক অধিকার এবং
মোদী সরকারের জবাবদিহির বৃহত্তর আন্দোলনে পরিণত হতে পারে। সরকার সংলাপ ও বিশ্বাসযোগ্য সংস্কারের পথে গেলে আন্দোলন নীতিগত অর্জনে থামতে পারে। কিন্তু দমন পীড়ন বাড়লে, নতুন করে প্রাণহানি ঘটলে বা নেতাদের গণহারে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। ককরোচ জনতা পার্টির সবচেয়ে বড় অর্জন এখন পর্যন্ত একটি অপমানসূচক শব্দকে রাজনৈতিক প্রতিবাদের প্রতীকে পরিণত করা। তারা দেখিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্টও বাস্তব রাজনীতিতে সরকারকে চাপে ফেলতে পারে। তবে এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণ করবে রাজপথে মানুষের সংখ্যা নয়, বরং তিনটি বিষয়: এটি কতটা দেশব্যাপী ছড়ায়, সাধারণ মানুষের কতটা সমর্থন পায় এবং সরকার সংলাপের পথ বেছে নেয় নাকি দমন পীড়নের। ভারত এখনই বাংলাদেশের পথে গেছে এমন সিদ্ধান্ত দেওয়ার সময় আসেনি, কিন্তু বাংলাদেশের 2024 সালের অভিজ্ঞতা দিল্লির জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা যে প্রশ্নপত্রের রাষ্ট্রের ভুল প্রতিক্রিয়ায়, সেটি একসময় সরকারের ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষায় পরিণত হতে পারে।